বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি সপ্তদশ কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আশা করি সারা বিশ্বে যে করোনা ভাইরাস নামে মহামারী শুরু হয়েছে, এর মধ্যে আমরা সবাই ঘরে আছি, সুস্থ আছি এবং অপরকে সুস্থ রাখার জন্য সচেতন আছি। আজকে আমরা অনলাইনে যে ক্লাসটি নিব, একাদশ শ্রেণীর অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব। আজকে আমি যে বইটি পড়াবো, এই বইটি হইল মিলেনিয়াম পাবলিকেশনের বই এবং তোমরা ইতিমধ্যেই জানো এই বইটি কয়েকজন লেখকের সমন্বয়ে লিখিত। তার মধ্যে শ্রদ্ধেয় দীপক স্যার আছেন এবং আমি আছি। তো আমরা আজকে অষ্টম অধ্যায় পড়াবো দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদ। আমাদের জানা দরকার দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পত্তিতে যে অধ্যায়, এই অধ্যায় আমাদের আলোচ্য বিষয়। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো স্থায়ী সম্পত্তির হিসাব। এই স্থায়ী সম্পত্তির হিসাবের পূর্বে নাম ছিল, এই অধ্যায়ের নাম ছিল অবচয় হিসাব। আমাদেরকে প্রথমে জানতে হবে স্থায়ী সম্পত্তি কি। স্থায়ী সম্পত্তি হইল কোনো ব্যবসায় বা প্রতিষ্ঠানের যে সকল উপকরণ হইতে দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা যায় তাকে স্থায়ী সম্পত্তি বলে। আমি আবার বলছি, কোনো ব্যবসায় বা প্রতিষ্ঠানের যে সকল উপকরণ হইতে দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা যায় তাকে স্থায়ী সম্পত্তি বলে। এরপরে আমাদের জানতে হবে এই অধ্যায়ে অবচয় কি। আমরা জানি অবচয় সম্পর্কে আমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছি, তারপরেও তোমাদেরকে মনে করে দেওয়ার জন্য আমি বলে দিচ্ছি অবচয় কি। কোনো সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয় বা ক্ষতি বা অতিবাহিত মূল্যকে অবচয় বলে। কোনো সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয় বা ক্ষতি বা অতিবাহিত মূল্যকে অবচয় বলে। এবার আমরা জানব অবচয় কত প্রকার। আমরা জানি অবচয় 13 প্রকার অথবা 14 প্রকার। কোনো কোনো বইয়ে লেখা আছে অবচয় 14 প্রকার। আমার বইয়ে আমরা লিখেছি অবচয় 13 প্রকার। তো আমাদের যে বিষয় আছে, আমাদের যে সিলেবাস আছে, এই সিলেবাসে আমরা 2 প্রকার অবচয় নিয়ে আলোচনা করি। একটা হইল সরলরৈখিক পদ্ধতি, আরেকটা হইল ক্রমহ্রাসমান যে পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতিতে ইংরেজিতে বলা হয় স্ট্রেট লাইন মেথড, আর ক্রমহ্রাসমান যে পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় রিডিউসিং ব্যালেন্স মেথড। রিডিউসিং ব্যালেন্স মেথড। আমরা আলোচনা করব সরলরৈখিক পদ্ধতি কি। সরলরৈখিক পদ্ধতি হলো যে পদ্ধতিতে কোনো সম্পত্তির অবচয় প্রতি বছর সমান হয় এবং অবচয়ের হার সমান থাকে, তাকে সরলরৈখিক পদ্ধতি বলে। যেমন 1 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হলো, মেশিনটির জীবনকাল হলো 10 বছর। মেশিনটি 10 বছর পরে বিক্রি করে কোনো টাকা পাওয়া যাবে না, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য নেই। তাহলে যদি আমাকে বলা হয় প্রতি বছরের অবচয় কত, আমরা 1 লক্ষ টাকাকে 10 বছর দিয়ে ভাগ করব, প্রতি বছরের অবচয় হবে 10,000। এরকম প্রথম বছর 10,000, দ্বিতীয় বছর 10,000, তৃতীয় বছর 10,000, এরকম দশম বছরও অবচয় হবে 10,000। এটাকেই বলা হয় সরলরৈখিক পদ্ধতি। আরেকটা পদ্ধতির নাম হইল ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতি হইল প্রতি বছরের মূল মূল্য হইতে অবচয় বাদ দিয়ে অবশিষ্ট মূল্যের উপরে যে অবচয় ধরা হয় তাকে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলে। অর্থাৎ বোঝার সুবিধার্থে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ কমে আসবে, অর্থাৎ হ্রাস পেয়ে আসবে।
এর জন্য এর নাম হচ্ছে ক্রমহ্রাসমান জেল পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমার লেখা বইয়ের 855 পৃষ্ঠার অষ্টম অধ্যায় 855 পৃষ্ঠার সৃজনশীল 43 নম্বর অঙ্কটি আমরা এরকম ভাবে সমাধান করার চেষ্টা করব। এখানে আমাদেরকে খুব সহজে আমি অঙ্কের দাগটা বলার চেষ্টা করব। কোম্পানির নাম হলো প্রিয়ন্তী রহমান ম্যানুফ্যাকচারিং কোম্পানি। প্রিয়ন্তী রহমান ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এই কোম্পানি 2017 সালে জানুয়ারির 1 তারিখে 6,35,000 টাকা দিয়ে একটি যন্ত্রপাতি ক্রয় করে। আর এই যন্ত্রপাতিটির পরিবহন খরচ হয় 20,000 টাকা। যন্ত্রপাতিটির আয়ুষ্কাল ছিল 8 বছর এবং আয়ুষ্কাল শেষে যন্ত্রপাতিটির ভগ্নাবশেষ মূল্য দাঁড়ায় 35,000 টাকা। প্রশ্নে বলা হয়েছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করো। ক্রমহ্রাসমান জের পদ্ধতি ব্যবহার করো অর্থাৎ দ্বিতীয় সূত্রটি ব্যবহার করো। প্রশ্নের মধ্যে বলছে অবচয়ের হার নির্ণয় করো, 1 বছরের অবচয় নির্ণয় করো, অবচয় খরচ হিসাব তৈরি করো, যন্ত্রপাতি হিসাব তৈরি করো। এখন আমরা ব্ল্যাকবোর্ডে তোমাদের অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। যেহেতু আমি বলেছি প্রিয়ন্তী রহমান একটি যন্ত্রপাতি ক্রয় করে 6,35,000 টাকা দিয়ে। প্রথমে লিখব যন্ত্রপাতির ক্রয় মূল্য 6,35,000 টাকা। এর সাথে যোগ করব যন্ত্রপাতিটি ক্রয় করে পরিবহন খরচ হয়েছে পরিবহন খরচ 20,000 টাকা। যন্ত্রপাতিটির মোট মূল্য 6,55,000 টাকা। এইবার আমাদেরকে অবচয় নির্ণয় করতে বলছে। অবচয়ের হার বলা নাই, যেহেতু ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে বলছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার দেওয়া না থাকলে অবচয়ের হার বের করে নিতে হবে। আমরা অবচয় হার নির্ণয়ের সূত্রটি এরকম ভাবে জানবো। তো অবচয়ের হার সমান সমান 2 গুণন 1/x গুণন 100। 2 গুণন 1/আয়ুষ্কাল 8 বছর শতকরা গুণন 100 সমান তাহলে আমাদের অবচয় হইতেছে 25%। আমাদের অবচয় হইতেছে 25%। আমাদেরকে প্রথমে বলছিল অবচয়ের হার নির্ণয় করো। কয়ের প্রথম অংশের উত্তর হইল অবচয়ের হার 25%। এইবার আমরা কয়ের দ্বিতীয় অংশ বলছে অবচয় কত হবে। দ্বিতীয় অংশে প্রথম বছরের অবচয় যন্ত্রপাতিটির মোট মূল্য 6,55,000 গুণন
25% সমান 25% কাটলে আসে আমাদের 1,63,750। 1,63,750 প্রথম বছরে অবচয়। এবার আমরা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের সমাধান জানলাম। খতে বলতেছে অবচয় খরচ হিসাব তৈরি করো। অবচয় খরচ হিসাব মানে আমাদের একটি খতিয়ান করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অবচয় হিসাবের ছকটা দেখালাম। প্রথমে তারিখ, তারপরে হিসাব বা হিসাবের নাম বা হিসাব খাত, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জেড, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। মনে রাখতে হবে আমাদের খতিয়ান করতে বলছে অবচয় হিসাব। অবচয় হিসাব যেহেতু আমরা করব, অবচয় হিসাব নামে আমাদের খতিয়ানে কোনো হিসাব আসবে না। অবচয় হিসাবের বিপরীতে যে সমন্বয় থাকবে, যে জাবেদা থাকবে বা নামটি থাকবে হিসাবে, সেই নামটি এখানে আসবে। আমরা জানি অবচয়ের জাবেদা হলো কি? অবচয় খরচ হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে আমরা করতেছি অবচয় হিসাব। অবচয় হিসাব নামে কোনো কিছু আসবে না, আসবে হলো অবচয় সঞ্চিতি হিসাব নামে। তাহলে আর আমাদের অবচয় হিসাব এটা করতে হয় বছরের শেষ ডেটে। এই জন্য আমরা লিখব বছরের শেষ ডেট হলো ডিসেম্বর 31। ডিসেম্বর 31। আমরা জাবেদার মধ্যে বলছি অবচয় খরচ হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট। বিপরীত নাম আসবে অবচয় সঞ্চিতি হিসাব। আমাদের এক বছর অবশ্যই সঞ্চিত হয়েছিল 1,63,750। জাবেদায় অবচয় হিসাব আছে ডেবিট পার্সেন্ট, বিপরীত নাম অবচয় সঞ্চিত হিসাব, বসবে ডেবিট পার্সেন্ট। এখন আমাদের মিলাইতে হবে, আমাদের ডেবিট পাশে আছে 1,63,000, ক্রেডিট পাশে টাকা নেই, জেরের ঘরে ডেবিট পাশে বসবে 1,63,750। আমাদের যেহেতু অবচয় হিসাব করতে বলছে এক বছরে, তাহলে আমাদের এর বেশি করা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আমাদেরকে বলছে যন্ত্রপাতি হিসাব তৈরি করো। যন্ত্রপাতি হিসাব মানে সম্পত্তির হিসাব। আমরা যদি বছরের শুরুতে যন্ত্রপাতি ক্রয় করি আর
বছরের মাঝামাঝিতে বা শেষে কখনো যন্ত্রপাতি ক্রয় না করি বা বিক্রয় না করি, তাহলে আমাদের কি একটি জাবেদে আসবে এই হিসাবের মধ্যে। এই অঙ্কে যেহেতু একবার সম্পদ ক্রয় করা হয়েছে, তাহলে খতিয়ানের মধ্যে একটি লেনদেনই উপস্থাপন করতে হবে। এবার আমরা আরেকটা খতিয়ানের ঘর কাটবো, সেটা হবে যন্ত্রপাতি হিসাব। আমি হিসাবের সুবিধার্থে এই অবচয় হিসাবকে কাজে লাগাবো। শুধু নামটা চেঞ্জ করে দেব। যন্ত্রপাতি হিসাব। এখন খতিয়ান করার আগে আমাদের জাবেদা জানতে হয়। 43 নম্বর অঙ্কে বলছে প্রিয়ন্তি রহমান 2017 সালে 1 জানুয়ারি তারিখে একটি যন্ত্রপাতি ক্রয় করে। তাহলে আমরা 1 জানুয়ারি তারিখের জাবেদা দিব যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে আমরা যন্ত্রপাতি হিসাব করতেছি। যন্ত্রপাতির বিপরীতে নাম আছে নগদান হিসাব। হিসাবটি আসবে আমাদের নগদান হিসাব নাম, আর ডেটটা হবে যে ডেটে ক্রয় করা হবে। জানুয়ারি 1 যন্ত্রপাতি ক্রয় করলাম নগদ টাকা দিয়ে, বিপরীত নাম আসবে নগদান হিসাব নামে। যন্ত্রপাতি হিসাবে ডেবিট হয়েছিল 6,55,000 টাকা। ডেবিট, ক্রেডিট নাই। ক্রেডিট পাশে কিছু থাকলে বিয়োগ হয়ে যেত, আর ডেবিট পাশে যদি আরো কিছু থাকতো যোগ হয়ে যেত। এবার ডেবিট পাশে আছে 6,55,000, ক্রেডিট নাই। ডেবিট পাশে তার ব্যালেন্স হলো 6,55,000। যেহেতু আমাদের 1 বছরের হিসাব করতে বলছে, যন্ত্রপাতির হিসাব 1 বছরে করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের প্রথম অনলাইন ক্লাস। আমরা যে চ্যাপ্টার সমাধান করলাম, আমি পূর্বেই বলছি চ্যাপ্টারের নাম দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাব। দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদের হিসাবের মধ্যে আমি তোমাদেরকে পুনরায় স্মরণ করে দেওয়ার জন্য বলছি, আমাদের আলোচ্য বিষয় হলো স্থায়ী সম্পদ, অবচয়, অবচয় সঞ্চিতি হিসাব, যন্ত্রপাতি হিসাব। আমি প্রথমেই বলছি আমাদের প্রথমে জানা দরকার হলো স্থায়ী সম্পদ কি। আমি আবার বলছি স্থায়ী সম্পদ কি। স্থায়ী সম্পদ হলো কোনো ব্যবসায় বা প্রতিষ্ঠানের যে সকল উপকরণ হইতে দীর্ঘমেয়াদী সমাধান, দীর্ঘমেয়াদী ফলাফল ভোগ করা যায় তাকে স্থায়ী সম্পত্তি বলে। যে সকল উপকরণ হইতে দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করা যায় তাকে স্থায়ী সম্পত্তি বলে। আর স্থায়ী সম্পত্তির অধ্যায়ে আমাদের কি করতে হবে? অবচয় নির্ণয় করতে হবে। অবচয় নির্ণয়ের পদ্ধতি হলো আমরা এর আগে শিখেছি 13টি বা 14টি। এর মধ্যে আমাদের সিলেবাসে আলোচ্য বিষয় হলো 2টি পদ্ধতি নিয়ে। একটি হলো সরলরৈখিক পদ্ধতি, আর একটি হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আমি আশা করি তোমরা আজকের এই অনলাইন প্রথম ক্লাস থেকে অবচয় নির্ণয়ের যে পদ্ধতিটি আমরা শিখলাম সেটা হলো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আমি এই ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে মধ্যে দ্বিতীয় বছরে কিভাবে অবচয় নির্ণয় করতে হয় তা জানাবো। দ্বিতীয় বছরের অবচয় কিভাবে নির্ণয় করতে হয় তোমাদেরকে আমি জানিয়ে দেব। আমি প্রথম বছরের অবচয় কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখলাম আমরা।
এবার আমরা দ্বিতীয় বছরের অবচয় কিভাবে নির্ণয় করতে হয় ক্রমহ্রাস সঞ্চয়ের পদ্ধতিতে সেটা জানবো। দ্বিতীয় বছরের অবচয় আমাদের সম্পত্তির মোট মূল্য ছিল 6,55,000 মাইনাস প্রথম বছরে অবচয় 1,63,750 ইন্টু 25%, যা আসে এটা হবে দ্বিতীয় বছরের অবচয়। অনুরূপভাবে তৃতীয় বছরের অবচয় আসবে 6,55,000 থেকে 1,63,750 বাদ দিলে যা থাকবে সেই সংখ্যার থেকে দ্বিতীয় বছরের অবচয় বাদ দিয়ে 25% রাখতে হবে। এইভাবে আমাদের দ্বিতীয় বছরের অবচয় নির্ণয় করতে হবে। এরকম ভাবে তৃতীয় বছর, চতুর্থ বছর, পঞ্চম বছর এরকম ভাবে আমাদের অবচয় নির্ণয় করতে হবে। আর আমাদের সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় হলো প্রতি বছর অবচয়ের হার বা অবচয়ের পরিমাণ সমান থাকবে। যেমন আমরা প্রথম বছরের অবচয় নির্ণয় করছিলাম, প্রথম বছরের অবচয় 1,63,750। অনুরূপভাবে যেহেতু পরিবর্তন হয় নাই, দ্বিতীয় বছরের অবচয় 1,63,750। অনুরূপভাবে তৃতীয় বছর, অনুরূপভাবে চতুর্থ বছর, এরকম ভাবে প্রতি বছর অবচয়ের হার বা অবচয়ের পরিমাণ প্রতি বছর সমান থাকবে। যদি সম্পত্তি নতুন করে ক্রয় করা হয় তার উপরে আবার অবচয় বসবে। তো আজকে আমাদের অনলাইনের প্রথম ক্লাস আমরা এখানেই শেষ করব। তার আগে আমি প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের কলেজ কর্তৃপক্ষ এবং অনলাইন কমিটি আমাকে অবহিত করেছেন, আমরা যারা একাদশ শ্রেণীতে ছিলাম, এরকম মহামারীর কারণে, করোনা ভাইরাসের কারণে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে অটো পদ্ধতিতে দ্বাদশ শ্রেণীতে উন্নীত করে দিয়েছে। তাই আমরা বাসায় বসে শুধু একাদশ শ্রেণীর পড়াশোনা করলে হবে না, এখন থেকে আমাদের দ্বাদশ শ্রেণীর পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো অনলাইনের যারা আমাদেরকে এরকমভাবে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ। আমরা প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, সবাই এরকমভাবে সরকারের নিয়ম নীতি মেনে চলে ঘরে থাকি, নিজে সুস্থ থাকি, সবাইকে সুস্থ রাখার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।